ইয়েমেনে এমএসএফের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫। শান্তি আলোচনা শুরুর উদ্যোগ নিতে সানায় জাতিসংঘের বিশেষ দূত। পুরো আরব অঞ্চলের নিরাপত্তা বিপন্ন করে তুলেছে ইরান, অভিযোগ সৌদি আরবের। রিয়াদের সার্বভৌমত্ব রক্ষায় সর্বাত্মক সামরিক সহায়তা দেওয়ার আশ্বাস পাকিস্তানের। সিরিয়ার মাদায়া শহরে অবরুদ্ধ নাগরিকদের জন্য ত্রাণ সহায়তা দামেস্কে আটকে আছে। ইদলিব প্রদেশে রুশ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০। এবং আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা ত্বরান্বিত করতে ইসলামাবাদের ৪ দেশীয় বৈঠক শুরু। আমন্ত্রিত হননি কোনো তালেবান প্রতিনিধি। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। আন্তর্জাতিক সময়ে যাওয়ার আগে দেশের খবর। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আওয়ামী লীগের জনসভা। এখন দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখছেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 3:15টায় প্রধানমন্ত্রী জনসভা স্থলে এসে পৌঁছালে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। জনসভায় যোগ দিতে দুপুরের আগে থেকেই রাজধানী সহ আশপাশের জেলাগুলো থেকে দলীয় নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন। জনসভা উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তাদের মধ্যে। বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে তারা জনসভায় অংশ নিয়েছেন। এদিকে জনসভাকে কেন্দ্র করে এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। জনসভার এই মুহূর্তের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে আছেন রিপোর্টার শাহ আলী জয়। জয়, আপনাকে জানিয়ে রাখি যে উৎসব মুখর ভাবে কিন্তু এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই মুহূর্তে চলছে আওয়ামী লীগের এই জনসভা, যেটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন 10 জানুয়ারি উপলক্ষে কিন্তু এই জনসভা আর একদিন পরে 11 জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। সৌমিত্র, আপনাকে আরো জানাই যে 3:15টার কিছু সময় পরে কিন্তু আওয়ামী লীগ সভাপতি এবং আজকের এই সভার সভাপতি শেখ হাসিনা যখন মঞ্চে এসে উপস্থিত হন, বিপুল করতালি এবং বিপুল হর্ষধ্বনির মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ সভাপতিকে বরণ করে নেয় এখানকার মানুষজন। আজকের জনসভায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এবং সহযোগী এবং ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো রয়েছে, অর্থাৎ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য যেসব সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু দলে দলে এসে উপস্থিত হয়েছেন এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের। এবং এখন কিন্তু বলা যায় যে সোহরাওয়ার্দী উদ্যানের এই পূর্ব প্রান্ত কিন্তু মানে হাজারো মানুষের উপস্থিতিতে এখন মুখরিত এবং কানায় কানায় পূর্ণ বলা চলে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে। সৌমিত্র, আপনাকে আরো জানিয়ে রাখি যে 10 জানুয়ারি দিনটি যেমন আওয়ামী লীগের কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, তেমনিভাবে কিন্তু এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানটিরও কিন্তু একটি ঐতিহাসিক একটি দাবি রয়েছে বাংলাদেশের মানুষের কাছে। আপনি জানেন যে বাংলাদেশের যে স্বাধীনতার ডাক, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ যেমন হয়েছিল এই মাঠ থেকে, এবং স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু বঙ্গবন্ধু এসে প্রথম ভাষণ দিয়েছিলেন এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকেই। তো সেই দিবসটিকে উপলক্ষ করে কিন্তু আজকের এই জনসভা এবং উৎসব মুখর ভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই জনসভার কার্যক্রম চলছে। এই মুহূর্তে জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এই মুহূর্তে বক্তৃতা করছেন। এবং ছোট্ট করে একটু যদি সৌমিত্র আপনাকে জানিয়ে রাখি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাদের যে বক্তব্যে এতক্ষণ ধরে দেশের সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট তুলে এনেছেন এবং যে কোনো মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উঠবেন এবং সভাপতির ভাষণ দেবেন। তো সৌমিত্র, এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ। বলছিলেন রিপোর্টার শাহ আলী জয়। সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জনসভার আয়োজন করেছে, তারই সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গে যাচ্ছি এবার। ইয়েমেনে আন্তর্জাতিক দাতব্য সংস্থা এমএসএফের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 5 জন নিহত হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক টুইটার বার্তায় এমএসএফ বলছে, ইয়েমেনের উত্তরাঞ্চলের রাজেহ শহরে অবস্থিত হাসপাতালটির সব কার্যক্রম বন্ধ রয়েছে। এরই মধ্যে হাউথি বিদ্রোহী ও সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে ইয়েমেনের শান্তি আলোচনার বিষয়ে রাজি করাতে সানা পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল শেখ আহমেদ।
রোববার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের রাজের শহরে আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স MSF এর একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম। হামলায় নিহত হয় বেশ কয়েকজন। বিবিসির তথ্য অনুযায়ী গুরুতর আহত হয়েছে অন্তত 10 জন। ইরানি গণমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয় সৌদি জোট এই হামলা চালিয়েছে। এর আগে 2015 সালের অক্টোবরে সাদায় ও ডিসেম্বরে বন্দরনগরী তাইজে MSF এর চিকিৎসা কেন্দ্রে হামলা চালায় সৌদি জোট। নতুন এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে MSF কর্তৃপক্ষ। হাসপাতালটির সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়ে কে বা কারা এই হামলা চালিয়েছে তা সরাসরি উল্লেখ না করে একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে জানায় তারা। এ নিয়ে তৃতীয়বারের মতো MSF এর হাসপাতালে হামলা হলো। এমনিতেই ইয়েমেনের মানুষ চিকিৎসা ও ওষুধের অভাবে ভুগছে, তার উপর হাসপাতালে হামলা চালিয়ে চিকিৎসার মৌলিক অধিকারটুকুও কেড়ে নেওয়া হচ্ছে। যারা এই হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আমরা। এই অবস্থায় হাউথি বিদ্রোহী ও সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহকে ইয়েমেনের শান্তি আলোচনার বিষয়ে রাজি করাতে সানা পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল শেখ আহমেদ। বৃহস্পতিবার সানা বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, ইয়েমেনের জনগণের কথা বিবেচনা করেই এই শান্তি আলোচনায় রাজি হয়ে যাওয়া উচিত বিদ্রোহীদের। ইয়েমেনে যে পরিস্থিতি বর্তমান তাতে অতি দ্রুত একটি শান্তি চুক্তিতে পৌঁছানো জরুরি। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর আগেও জেনেভায় শুরু হওয়া শান্তি আলোচনা ভেঙে দেয় হাউথিরা। এবারও তারা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে বন্দরনগরী তাইজে রোববারও হাউথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়। তাইজ থেকে হাউথিদের পুরোপুরি সরিয়ে দিয়ে এর নিয়ন্ত্রণ নিতে শুক্রবার থেকে অভিযানে নেমেছে হাদি বাহিনী। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ইরান সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে গিয়ে পুরো আরব অঞ্চলের নিরাপত্তা বিপন্ন করে তুলেছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। রোববার আরব লীগের জরুরি বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় আরব দেশগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এদিকে সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়লে পাকিস্তান সর্বাত্মক সামরিক সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। শিয়া নেতা নিমর আল নিমরের শিরশ্ছেদ ও তেহরানের সৌদি দূতাবাসে হামলার জের ধরে ইরান সৌদি আরব সম্পর্কের মারাত্মক অবনতির প্রেক্ষাপটে আরব দেশগুলোকে পরিস্থিতি অবহিত করার জন্য আরব লীগের জরুরি বৈঠক ডাকে সৌদি আরব। রোববার মিশরের রাজধানী কায়রোতে এ বৈঠকে রিয়াদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইরান আরব অঞ্চলের নিরাপত্তা বিপন্ন করার চেষ্টা করছে। ইরান সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে বলেও অভিযোগ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি। আরব জাতিকে রক্ষা এবং আমাদের জাতীয় নিরাপত্তা, জনগণ ও সম্পদ রক্ষার স্বার্থে ভূমিকা রাখা আরব লীগের দায়িত্ব ও লক্ষ্য হওয়া উচিত। ইরান প্রতিবেশী হিসেবে থাকতে চাইলে উস্কানিমূলক আচরণ বন্ধ করতে হবে। বৈঠক শেষে প্রচারিত এক বিবৃতিতে সৌদি আরবের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য ইরানকে অভিযুক্ত করা হয়। তবে এ বিবৃতির পক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকে লেবানন ও ইরাক। এদিকে রোববার পাকিস্তান সফরে গিয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান ইরানের বিরুদ্ধে সমর্থন চাইলে পাক সেনাপ্রধান রাহেল শরীফ বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে তাদের সর্বাত্মক সামরিক সহায়তা করবে পাকিস্তান। এর আগে সৌদি আরব ও ইরানের মধ্যে টানাপোড়েন নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসবাদ বিরোধী জোটের প্রতিও সমর্থন জানান তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব ও ইরানের দোদুল্যমান সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে পাকিস্তানকে। দুটি দেশই পাকিস্তানের কাছের, একটি প্রতিবেশী দেশ, অন্যটি বন্ধু রাষ্ট্র। কিন্তু পররাষ্ট্রনীতি বিষয়ক সিদ্ধান্ত জাতীয় স্বার্থ রক্ষার উপর ভিত্তি করে নেওয়া উচিত। ধর্মীয় বা সাম্প্রদায়িক স্বার্থ এক্ষেত্রে বিবেচ্য হওয়া উচিত নয়। এদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ারের সৌদি আরবের একটি সাংস্কৃতিক আয়োজনে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন জার্মান রাজনীতিবিদরা। তারা বলছেন, শিয়া নেতা সহ 47 জনের শিরশ্ছেদ যারা করতে পারে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়া মানে তাদের সমর্থন জানানো। সৌদি আরবের সঙ্গে জার্মানির গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে মাদায়া শহরে অবরুদ্ধ নাগরিকদের জন্য ত্রাণ সহায়তা দামেস্কে এসে আটকে আছে। দেশটিতে প্রায় 4 লাখ মানুষ খাবার না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে সিরিয়ার ইদলিব প্রদেশের মারাত আল নুমান শহরে রুশ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 100। ইরানের সাথে সম্পর্কের অবনতি হলেও তা সিরিয়া শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের।
সিরিয়ার চলমান যুদ্ধ আর সংঘর্ষের মধ্যে তীব্র শীত দেশটির অন্তত 15টি অবরুদ্ধ এলাকার বাসিন্দাদের দুর্ভোগ বহুগুণ বাড়িয়ে তুলেছে। ভয়াবহ আকার ধারণ করেছে খাবার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অপ্রতুলতা। আন্তর্জাতিক ত্রাণ ও পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে দেশটিতে বর্তমানে প্রায় 4 লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। সরকারি বাহিনীর অবরোধ করে রাখা রাজধানী দামেস্কের অদূরবর্তী মাদায়া ছাড়াও ইদলিব প্রদেশের ফোয়া ও কেফরায়া গ্রামে আটকে আছে প্রায় 2 লাখ মানুষ। এরই মধ্যে মাদায়া শহরে ঘাস লতাপাতা খেয়ে নাগরিকেরা বেঁচে আছে বলে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রচারিত হয়েছে। ত্রাণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মাদায়ার এই বাসিন্দার আকুতি যে কারো হৃদয় ছুঁয়ে যাবে। আপনাদের কাছে মিনতি করছি, দয়া করে আমাদের বাঁচান। এই অসহনীয় অবস্থা আমরা আর সহ্য করতে পারছি না। একই অবস্থা বিদ্রোহীদের দখল করে রাখা অন্য বেশ কয়েকটি এলাকারও। সেখানেও বিদ্রোহীরা সাহায্য সংস্থাগুলোকে ত্রাণ পৌঁছাতে দিচ্ছে না। এরই মধ্যে সরকারি বাহিনীর অবরোধ করে রাখা মাদায়ার জন্য জাতিসংঘের পাঠানো ত্রাণ সহায়তা দামেস্কে এসে আটকে আছে। ঠিক কি কারণে তা মাদায়ায় পৌঁছানো যাচ্ছে না তা এখনো জানা যায়নি। এ পরিস্থিতিতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেছেন, ইরানের সাথে তাদের সাম্প্রতিক উত্তেজনা সিরিয়া শান্তি আলোচনায় কোনো ধরনের প্রভাব ফেলবে না। চলতি মাসে জাতিসংঘ প্রস্তাবিত শান্তি আলোচনায় বসার কথা রয়েছে সিরিয়া সংকট সংশ্লিষ্ট পক্ষগুলোর। সব পক্ষের সম্মতিতে সিরিয়া সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের দিক থেকে কোনো কমতি নেই। এখন আমরা জানতে চাই ইরানি বন্ধুরা সিরিয়ায় শান্তি আনতে আন্তরিক কিনা। এদিকে শনিবার সিরিয়ার ইদলিব প্রদেশের মারাত আল নোমান শহরে চালানো রুশ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 100-তে দাঁড়িয়েছে। এছাড়া প্রায় 150 নাগরিক আহত হয়েছে বলেও জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থাগুলো। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ইরাকে আইএস নেতা আবু বকর আল বাগদাদির অন্যতম সহচর নাসের আল ওবাইদি বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে সে দেশের সেনাবাহিনী। এছাড়া আরেক শীর্ষস্থানীয় নেতা আবু মোহাম্মদ আল আদনানিও বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়। আনবার প্রদেশের হাদিতা শহরের পূর্বাঞ্চলে চালানো হামলায় আসি আলী মোহাম্মদ নাসের আল ওবাইদি নামের ওই আইএস নেতা নিহত হয়েছেন বলে ইরাকি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। সাদ্দাম সরকারের সাবেক সেনা কর্মকর্তা ওবাইদি বেশ কয়েক বছর ইরাকে মার্কিন নিয়ন্ত্রণাধীন ক্যাম্প বুক্কা কারাগারে বন্দী ছিলেন। 2013 সালে কারাগার থেকে পালিয়ে আইএসে যোগ দেন ওবাইদি। তিনি আইএসের সামরিক পরিষদের প্রধান বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। এদিকে আইএসের দখল করে রাখা দেশটির মসুল শহরে সরকারি বাহিনীর হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 5 জনকে বুলডোজার দিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর অভিযানে 32 কুর্দি বিদ্রোহী নিহত হওয়ার খবর জানানো হয়েছে। সেদেশের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে শনিবার রয়টার্স জানিয়েছে, কুর্দিদের সাথে সংঘর্ষে এক পুলিশ নিহত এবং 2 জন আহতও হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সিরীয় সীমান্তবর্তী শহর ভানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কুর্দিরা হামলা করলে দুপক্ষের সংঘর্ষে 12 জন বিদ্রোহী নিহত হন সেখানে। একই দিন দক্ষিণ পূর্বাঞ্চলের সিজার এবং সিলোপি শহরেও কুর্দি বিরোধী অভিযান চালায় পুলিশ। সেখানে নিহত হন 20 জন। গেল বছর জুলাইয়ে সেদেশের সরকারের সাথে কুর্দিদের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকেই তাদের দমনে মাঠে নামানো হয়েছে নিরাপত্তা বাহিনীকে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জানিয়েছেন, 2015 সালে প্রায় 3500 পিকেকে সদস্য নিহত হয়েছেন তুরস্কে। আন্তর্জাতিক সময় আরও দেখবেন, জার্মানির কোলোনে বর্ষবরণের দিনে সংগঠিত 500 অপরাধের অভিযোগ জমা পড়েছে পুলিশ বিভাগে। ফিলিপিন্সের ধর্মীয় উৎসবে অংশ নিতে গিয়ে 2 জনের মৃত্যু। জেরুজালেমে এক ইসরায়েলি মানবাধিকার সংগঠনের কার্যালয়ে আগুন লাগার খবর পাওয়া গেছে। ইচ্ছাকৃতভাবে এই আগুন ধরানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। রোববার বিরসেলেম মানবাধিকার সংগঠনের কার্যালয়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ইসরায়েলের এই সংগঠনটি ফিলিস্তিনে মানবাধিকার কার্যক্রম পর্যবেক্ষণ করে থাকে। 2015-এর অক্টোবর থেকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে সহিংসতায় 21 জন ইসরায়েলি ও কমপক্ষে 139 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আরিয়েহ দেরিকে নিয়োগ দিয়েছে দেশটির মন্ত্রিসভা। 1988 থেকে 1993 সাল পর্যন্ত ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আরিয়েহ দেরি। তবে দুর্নীতির অভিযোগে 2000 সালে তাকে 3 বছরের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। ভালো আচরণের জন্য তার সাজা 1 বছর কমিয়ে দেওয়া হয়। এরপর দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন আরিয়েহ দেরি।
এছাড়া নেগেভ এবং গালিলি প্রদেশের উন্নয়ন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। যৌন হয়রানির অভিযোগ ওঠায় গত মাসে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সিলভান শ্যালং। তালেবানকে বাদ দিয়েই সংগঠনটি ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা ত্বরান্বিত করতে পাকিস্তানের মধ্যস্থতায় বৈঠকে বসেছে 4 দেশ। ইসলামাবাদে সোমবার স্থানীয় সময় সকাল 10টায় পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের সভাপতিত্বে এই আলোচনায় পাকিস্তান, আফগানিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এর মধ্যে দিয়ে তালেবান বিষয়ে পাক ও আফগান সরকারের মধ্যে সৃষ্টি হওয়া অনাস্থা দূর করা সম্ভব হবে বলে মনে করছে 2 দেশ। গত জুলাইয়ে তালেবানের শীর্ষ নেতা মোল্লা ওমরের মৃত্যুর পর আফগান সরকার ও জঙ্গি গোষ্ঠীটির মধ্যে প্রথম দফা শান্তি আলোচনা ভেস্তে যায়। মোল্লা আখতার মানসুরের নেতৃত্ব নিয়ে তালেবানের অন্তর্দ্বন্দ্ব আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনাকে আরো ঘোলাটে করেছে। গেল কয়েকদিনে দেশটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তালেবান। বছরের প্রথম দিনে কাবুলে একটি ফরাসি রেস্টুরেন্টে হামলায় 3 জন নিহত ও 15 জন আহত হন। এর 3 দিন পর কাবুল বিমানবন্দরের কাছে আরো একটি হামলায় নারী ও শিশু সহ 36 জন আহত হন। তবে তালেবানের সাম্প্রতিক হামলা ইসলামাবাদের আলোচনার টেবিলে খুব একটা প্রভাব পড়বে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে তালেবান নিজেদের শক্তিমত্তা জানান দেওয়ার পাশাপাশি আলোচনার টেবিলে গুরুত্বপূর্ণ অংশীদার হতে চাইছে। আফগান সরকারকে বিভাজিত তালেবানের মধ্য থেকে কার্যকরী অংশটিকেই আলোচনার জন্য বেছে নিতে হবে। আজকের বৈঠক কেবলমাত্র শান্তি আলোচনার রোডম্যাপ তৈরি বলেও মনে করেন তিনি। আলোচনায় কোনো পূর্বশর্ত না থাকলেও 4টি বিষয়কে ভিত্তি করে আলোচনা হবে বলে জানান পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ। তালেবানকে সহিংসতার পথ পরিহার করে আলোচনায় বসতে উদ্বুদ্ধ করা, তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় বসার বাধাগুলো দূর করা, তালেবানকে আলোচনায় বসার প্রতি আস্থা তৈরি করা এবং বাস্তবসম্মত পরিকল্পনা তৈরির মতো বিষয়গুলো আলোচনায় স্থান পাবে বলে জানিয়েছে ডন। এদিকে আজকের বৈঠকে পাকিস্তান সরকার শান্তি আলোচনায় বসতে আগ্রহী তালেবান প্রতিনিধিদের একটি তালিকা তুলে ধরবে বলে জানান আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহর মুখপাত্র জাভেদ ফয়সাল। এছাড়া পাকিস্তানে অবস্থানকারী তালেবান সদস্যদের আর কখনোই আফগানিস্তানে ফেরত আসতে দেওয়া হবে না বলেও জানান তিনি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। বর্ষবরণের রাতে কোলন শহরে ঘটে যাওয়া অপরাধমূলক কাজের 5 শতাধিক অভিযোগ জমা পড়েছে সেখানকার পুলিশ বিভাগে। পুলিশের এক কর্মকর্তা জানান এর মধ্যে 40% নারীদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ। কোলনে পুলিশ, ইসলাম বিরোধী সংগঠন পেগিদা ও বর্ণবাদ বিরোধীদের মধ্যে ব্যাপক ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। পেগিদার ডাকা প্রতিবাদ সমাবেশের ওপর পুলিশের বাধা অতিক্রম করে চড়াও হয় বর্ণবাদ বিরোধীরা। জার্মানির কোলোনে শনিবার পেগিদা সমর্থকদের সাথে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশের। বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে পুলিশ তাদের উপর পেপার স্প্রে এবং জল কামানো ব্যবহার করে। এর আগে মুসলিম শরণার্থীরা জার্মানির সামাজিক ভারসাম্য নষ্ট করছে অভিযোগ করে কোলনে বিক্ষোভ শুরু করে ইসলাম বিরোধী সংগঠন পেগিদার কয়েকশো সমর্থক। বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা এক পর্যায়ে পুলিশ কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। নিরাপত্তা বাহিনীর দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে তারা পুলিশের কার্যালয় অবরোধের চেষ্টা চালায়। পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। মুসলমানরা আমাদের উপর নির্যাতন চালাচ্ছে, আমাদের দেশের সামাজিক ভারসাম্য নষ্ট করছে, কিন্তু সরকার কিছুতেই তা মানতে যাচ্ছে না। বর্ষবরণের দিন নারীর উপর ঘটে যাওয়া সেই নির্যাতনের ঘটনার এখনো তদন্ত চলছে। 19 সন্দেহভাজনকে এখনো জিজ্ঞাসাবাদ করছে জার্মান পুলিশ। একই সময় বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, স্টাটগার্ট এবং বিয়েলেফেল্ডে নারীদের উপর যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবেই এই ঘটনা হয়েছে। 133টি ঘটনা তদন্ত করে একথা বলছে পুলিশ। এরই মধ্যে কোলন পুলিশ বিভাগে বর্ষবরণের দিন ঘটে যাওয়া প্রায় 5 শতাধিক অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে 40% নারী নির্যাতনের বলে জানিয়েছে পুলিশ। তানজিমুনিয়াত, সময় সংবাদ। ফিলিপিন্সের ধর্মীয় উৎসবে অংশ নিতে গিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 1,500-এরও বেশি মানুষ। দেশটির রাজধানী ম্যানিলায় এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায় উৎসবে যীশু খ্রিস্টের মূর্তি স্পর্শ করার জন্য কয়েকশো লোক জড়ো হয়। এ সময় ভিড়ে চাপা পড়ে মৃত্যু হয় 2 জনের। যীশু খ্রিস্টের এই মূর্তির অসীম শক্তি রয়েছে বলে বিশ্বাসের অনুসারীদের। ফিলিপাইনের রেড ক্রসের মহাসচিবের বরাত দিয়ে এএফপি জানায় ধর্মীয় এই উৎসবে বেশ কিছু অসুস্থ লোক ছিলেন। সুস্থ হওয়ার আশায় এতে অংশ নেন তারা। তবে এই উৎসবকে সফল বলে মন্তব্য করেছেন ফিলিপাইনের বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের প্রধান জনি ইউ। মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় 20 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। রোববার সকাল 9টায় দেশটির ভেরাক্রুজ অঙ্গরাজ্যে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় ভেরাক্রুজের আতোয়াক নদীর সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটিতে করে একটি ফুটবল টিম ও তাদের পরিবারের সদস্যরা কর্ডোবা শহর থেকে পেসো দেল মাচোতে যাচ্ছিলেন।
এতে ৪৫ জন যাত্রী ছিলেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। ডেমোক্রেটিক দলের প্রাথমিক নির্বাচনের আগে দলের কোনো সদস্যকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দেবেন না বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার হোয়াইট হাউসের এক মুখপাত্র এই কথা জানান। চলতি বছরের ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, যেখানে অংশ নিতে পারবেন না দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ক্ষমতায় থাকা বারাক ওবামা। অচলাবস্থা নিরসনে স্পেনের কাতালোনিয়ার সংসদ সদস্যরা নতুন স্বাধীনতাপন্থী একজন নেতা নির্বাচনে সম্মত হয়েছেন। দীর্ঘ ১১ ঘন্টা বৈঠকের পর তারা এই সিদ্ধান্ত নিলেন। রয়টার্স জানায়, এর আগে গেল ৯ জানুয়ারি কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী প্রধান নেতা আর্থার মাসকে সংসদের সবাই সমর্থন না দেওয়ার কারণে তিনি পদত্যাগ করেন। ধারণা করা হচ্ছে জিরোনার মেয়র চার্লস পিগডিমন্ট আর্থার মাসের স্থলাভিষিক্ত হচ্ছেন। কাতালানিয়ান সংসদের বেশিরভাগ সদস্য তাকে সমর্থন দিয়েছেন। এ ব্যাপারে মাসের সমর্থকরা জানিয়েছেন তার সিদ্ধান্ত সঠিক ছিল। এদিকে স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাহোয় কাতালানিয়ান সংসদের নতুন নেতা নির্বাচনের একমত হওয়াকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, কাতালোনিয়ার সংসদ অবশ্যই গণতন্ত্র শক্তিশালী করতে ভূমিকা রাখবে। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন। Golden Globe goes to The Revenant. আলো ঝলমলে পরিবেশে বিজয়ীদের হাতে তুলে দেয়া হলো ৭৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা ও সেরা পরিচালকের পুরস্কার দ্য রেভেন্যান্ট ছবির ঝুলিতে। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ২০১৬ সালে চীনের প্রবৃদ্ধি হতে পারে ৬.৮%। সম্প্রতি প্রকাশিত গবেষণা রিপোর্টে এমনই পূর্বাভাস দিয়েছে ব্যাংক অব চায়না। ২০১৬ সালের জন্য পূর্বাভাস দেয়া এই প্রবৃদ্ধির হার ১৯৯১ সালের পর সর্বনিম্ন। মূলত রফতানি কমায় দেশটির প্রবৃদ্ধি ধীর গতিতে চলছে, সেই সাথে ভোক্তা খরচ কমায় মূল্যস্ফীতিও বাড়ছে ধীর গতিতে। এই মুহূর্তে চীন সরকারের প্রণোদনা কার্যক্রম হাতে নেওয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। ২০১৫ সালে দেশটির প্রবৃদ্ধি হয়েছে ৬.৯%। গেল ২ বছর স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রাখলেও ২০১৬ সালে ব্রিটেনের অর্থনীতির জন্য ভয়াবহ ঝুঁকি অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবর্ন। ব্রাজিল, চীন ও রাশিয়ার ধীরগতির পাশাপাশি মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং জ্বালানি ও শেয়ার বাজারে ধসের কারণেই মূলত ব্রিটেনের অর্থনীতি চলতি বছর স্থিতিশীল থাকবে না বলে পূর্বাভাস দিয়েছেন অসবর্ন। গেল কয়েক বছর ধরে উন্নয়নশীল ধনী দেশগুলোর মধ্যে বেশ ভালো অবস্থানে রয়েছে ব্রিটেন, কিন্তু ২০১৫ সালের শেষ দিকে সেই ধীর গতি দেখা দেয় দেশটির উৎপাদন ও রপ্তানি খাতে। বিশ্লেষকরা মনে করছেন, এমন অবস্থায় বছরের প্রথমার্ধে সুদের হার বাড়াতে পারে ব্যাংক অব ইংল্যান্ড। জ্বালানি তেলের আমদানি কমায় নভেম্বরে কমেছে ব্রিটেনের বাণিজ্য ঘাটতি। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী এ সময়ে দেশটির বাণিজ্য ঘাটতি নেমে এসেছে ৩২০ কোটি পাউন্ডে, আর অক্টোবরে এর পরিমাণ ছিল ৩৫০ কোটি পাউন্ড। এছাড়া সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই ৩ মাসে দেশটির বাণিজ্য ঘাটতি কমে দাঁড়িয়েছে ৭৭০ কোটি পাউন্ড। জ্বালানি তেলের দাম কমার ইতিবাচক প্রভাব পড়ছে ব্রিটেনের অর্থনীতিতে। তবে উন্নয়নশীল দেশগুলোর চাহিদা কমায় এবং পাউন্ডের মান শক্তিশালী হওয়ায় একই সাথে কমেছে ব্রিটেনের রফতানির পরিমাণও। ইউরোজোন এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির চাঙা ভাব ব্রিটেনের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই প্রত্যাশা বিশ্লেষকদের। বিশ্ব অর্থনীতিতে গেল বছরের উৎপাদন খাতের ধীর গতির ধারাবাহিকতা ২০১৬তেও চলবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। আর এই পরিস্থিতি থেকে অর্থনৈতিক দিক থেকে ২০১৫তে বেশ দুঃসহ সময় পার করতে হয়েছে চীনাদের। গত ডিসেম্বরে টানা ১০ মাসের মতো মন্দা পরিস্থিতি অব্যাহত ছিল দেশটির উৎপাদন খাতে। বিশ্বজুড়ে পণ্যের চাহিদা কমার মাশুল গুনতে হয়েছে চীনা প্রতিষ্ঠানগুলোকে। আর এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশের এই অবস্থা প্রভাব ফেলেছে এ অঞ্চলে। এদিকে নতুন বছরের শুরুতেই সৌদি আরব আর ইরানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘটনা বিশ্ব অর্থনীতিকে যেন নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
আমরা এখন পর্যন্ত বাজারে গত বছরের ধারাবাহিকতাই দেখতে পাচ্ছি। রপ্তানি কমায় চীন আমদানিতেও কমিয়ে দিয়েছে, যার প্রভাব পড়েছে যুক্তরাজ্য সহ অন্য দেশগুলোতেও। আসলে মুক্ত বাণিজ্য অর্থনীতির কারণেই চীনের কারণে বিশ্বের অন্যান্য দেশগুলোকেও ভুগতে হচ্ছে। গেল বছরের শুরুতে রপ্তানি কমলেও বছরের মাঝামাঝিতে সে ধাক্কা সামলে উঠেছে জার্মানি ও ইতালি। তবে সবার অবস্থা একরকম নয়। বছরে 2 দফা সন্ত্রাসী হামলার প্রভাব এড়াতে পারেনি ফ্রান্সের অর্থনীতি। তবে এই অঞ্চলের মূল্য সংকোচন ঝুঁকি সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের জন্য। উচ্চ বেকারত্বের কারণে এখনো বেশ খারাপ অবস্থায় আছে স্পেন। ব্যবসা বাণিজ্যে গতি ফিরে আসলেও তা খুব একটি আশাব্যঞ্জক নয়। বেকারত্বের জন্য সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় বেড়েই চলেছে। এদিকে উৎপাদন খাত শ্লথগতিতে চললেও তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে বিশ্বের সেবা খাত। কর্মসংস্থান সৃষ্টিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে এ খাত। তবে ফেড যদি এবছর আবারও সুদের হার বাড়ায়, তবে বিশ্ব অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। নাজিয়া শাকুর, সময় সংবাদ।